চোখ রাখছে এবার আবহাওয়ার দিকে, কারণ গত 24 ঘন্টায় রাজ্যে দেখা গেছে বৃষ্টি। প্রায় সবকটি জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। তবে আগামী 24 ঘন্টাতেও কি বৃষ্টির সম্ভাবনা? কারণ রাতের দিকে বৃষ্টি হলেও সকালে আবারও তপ্ত গরম, তার সাথে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা। সেক্ষেত্রে কি কালবৈশাখীর আগাম বার্তা? মেঘ রোদ্দুরে লুকোচুরি ভাব, সর্বত্রই আর্দ্রতাজনিত এক প্রকার অস্বস্তি। গরম থেকে নিস্তার, সেগুড়ে একেবারে বালি, রেকর্ড গড়ে বাড়বে উষ্ণতা। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে আবহাওয়া গবেষক অভিষেক ভট্টাচার্য। প্রথমে তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কি এই মুহূর্তে আবহাওয়া কেমন থাকছে? আগামী 24 ঘন্টায় কেমন থাকছে পরিস্থিতি, কি জানতে পারছো? দেখো, সাধারণত বিভিন্ন স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে বিভিন্ন সময়ের এবং বিভিন্ন আবহাওয়ার যে মডেল গুলো আছে, যেমন ইসিএমডব্লিউএফ, জিএফএস, আইকন, এগুলো পর্যবেক্ষণ করে এবং একদম রিসেন্ট ওয়েদার রেডার পর্যবেক্ষণ করে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে রাজধানী আগরতলা সমেত ত্রিপুরার বিভিন্ন জায়গাতে সাধারণত তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে আসে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। প্রত্যেকদিন ফোরকাস্ট যখন আমরা দিই তখন এইটাই বলেছি যে তাপমাত্রা কিন্তু এটাই থাকবে। বিগত ফোন ইন অনুষ্ঠানেও আমি বলেছিলাম যে তাপমাত্রার যে অরিজিনালিটি অর্থাৎ রিয়েল টেম্পারেচার, সেটা কিন্তু কখনোই 34 বা 35-এর বেশি যাবে না। কিন্তু যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প ত্রিপুরার বায়ুমণ্ডলে প্রবেশ করছে, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আর্দ্রতা জনিত অস্বস্তি, যেটাকে আমরা ডিসকমফর্ট বলি মেট্রোলজির ভাষায়, সেটা কিন্তু সংগঠিত হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটাই কিন্তু আরো একটা কারণ, যেটা কিন্তু বলা যেতে পারে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। অন্যদিকে আমরা যদি লক্ষ্য করে দেখি যে পশ্চিম দিক থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝাজনিত কারণে যে শুষ্ক বাতাস, যেটা দীর্ঘ প্রায় মধ্য ভারত এবং উত্তর ভারতের একটা বিশাল অংশ জুড়ে ট্রাভেল করে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরা বায়ুমণ্ডলে প্রবেশ করছে, সেটার সঙ্গে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুর সংঘাতেই মূলত কিন্তু গতকালকে বৃষ্টিটা হয়েছে। এবং এটা কিন্তু আমরা লাস্ট সবকটা প্রোগ্রামে বারবার করে মেনশন করেছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, এবং সেটাই কিন্তু ঘটছে। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে যে তাপমাত্রা 33 ডিগ্রি বললাম, সেটা তো সর্বোচ্চ থাকছে, কারণ এই মুহূর্তে 1টা বাজে। এর বেশি খুব বেশি পার্থক্য একটা হবে না। এবং আজকেও কিন্তু বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে এই পশ্চিমমুখী বায়ুপ্রবাহ পশ্চিম দিক থেকে যে বাতাস আসছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস, ফলে এই শুষ্ক বাতাস এবং আর্দ্র বাতাসের একটা সংঘর্ষের ফলে যে একটা সম্মিলন অঞ্চল বা ফ্রন্টাল একটা যে ফরমেশন হচ্ছে, ফ্রন্টের ফরমেশন হচ্ছে, সেটাই কিন্তু দক্ষিণের জেলাগুলো, বিশেষ করে আমি যদি একটু মেনশন করি দর্শকদের বোঝার সুবিধার্থে, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী জেলার বেশ কিছু অংশে এবং পশ্চিমের ত্রিপুরা, ওয়েস্ট ত্রিপুরা যেখানে আমরা বলছি, সেখানেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বিকেলের দিকে। কারণ যে স্থানীয় মেঘ তৈরি হয়, সেই স্থানীয় মেঘ কিন্তু যে কোনো সময় তৈরি হতে পারে। এটার কিন্তু আগাম ফোরকাস্ট করা সম্ভব হয় না, কারণ এটা একটা অত্যন্ত মিস্টেরিয়াস একটা ইভেন্ট, এই কিউমুলোনিম্বাস ক্লাউড, যেটার জন্য কিন্তু হঠাৎ করে এই বৃষ্টিটা নামে। এবং আমি বিগত যে কটা ফোন ইনে এসেছি সবকটাতেই বলেছি যে শুধু কিন্তু ত্রিপুরা নয়, পার্শ্ববর্তী শিলচর, হাফলং সব জায়গাতেই বৃষ্টি চলবে, এবং সেটাই কিন্তু সংগঠিত হয়েছে। এবং আবহাওয়াকে প্রায় 100% মিলিয়ে দিয়ে সমস্ত ঘটনা কিন্তু সংগঠিত হয়েছে। এবার আমি যদি একটু সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা বিষয়কে বোঝানোর চেষ্টা করি, তাহলে প্রথমেই বলতে হয় যে অবশ্যই তাপমাত্রা তো ঊর্ধ্বমুখী থাকছে, কিন্তু সাধারণত যে হিট ওয়েভের যে বিষয়টা, হিট ওয়েভ কখন হয়? সমতলে তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন আমরা সেটাকে হিট ওয়েভ বলে থাকি। কিন্তু হিট ওয়েভ পরিস্থিতি এখনো পর্যন্ত ত্রিপুরাতে হওয়ার মতন যেটা দেখতে পাচ্ছি না। কিন্তু যেহেতু বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা রয়েছে, সেই আর্দ্রতা জনিত কারণে কিন্তু অস্বস্তিটা বাড়তে থাকবে। এই মুহূর্তে দক্ষিণের জেলাগুলোতে 34% থেকে শুরু করে 47% হিউমিডিটি আছে, কোথাও কোথাও 45%, 55% হিউমিডিটি। উত্তরের জেলাগুলোতে প্রায় 60 থেকে 70% পর্যন্ত হিউমিডিটি চলে গেছে, যেটা কিন্তু বাতাসে প্রয়োজনীয় ব্যাপারকে যোগান দিচ্ছে, যার জন্য কিন্তু একটা অস্বস্তিকর গরম কিন্তু থেকে গেছে। বেশ কিছু জেলাতে আমরা আংশিক মেঘলা আকাশ পেয়েছি, যেটা আমরা ফোরকাস্ট করেছিলাম। এটাও কিন্তু আগামী দিনে জারি থাকতে পারে।
সর্বোপরি ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে কেন, তার কারণটা হচ্ছে হিউমিডিটির সাথে সাথে কিন্তু পাল্লা দিয়ে আরো একটি মেট্রোলজিক্যাল মেজারমেন্ট যেটা আমরা করে থাকি, সেটা হচ্ছে ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক। সেই শিশিরাঙ্ক তাপমাত্রাটাও কিন্তু বাড়ছে। সাধারণত শিশিরাঙ্ক তাপমাত্রাটা যদি 20-22 ডিগ্রি ছাড়িয়ে যায়, অর্থাৎ যত ঊর্ধ্বমুখী হবে এবং যতটা মূল তাপমাত্রার সঙ্গে তার পার্থক্য কম হবে, ততই কিন্তু বায়ুমণ্ডলীয় গোলযোগ সৃষ্টির পক্ষে উপযোগী, যেটা ভার্টিক্যাল ক্লাউড অর্থাৎ উল্লম্ব মেঘ, কিউমুলোনিম্বাস এবং কিউমুলাস ক্লাউড তৈরির ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করবে, যেটা ইন্টার্ন অর্থাৎ এটার কারণের জন্য কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আজকে 17 তারিখ হয়ে গেল, কালকে 18 তারিখেও কিন্তু এই পরিস্থিতি জারি থাকছে, সেখানে ডিউ পয়েন্ট প্রায় 23 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। একই সঙ্গে আমরা যদি বলি যে আরেকটি মেট্রোলজিক্যাল মেজারমেন্ট যেটার নাম হচ্ছে কেপ ইন্ডেক্স, সেই কেপ ইন্ডেক্স এর ভ্যালু প্রায় 2000 জুল পার কেজি হয়ে যাচ্ছে। সাধারণত 1000 থেকে 1500 জুল পার কেজি এই ভ্যালুটা ছাড়িয়ে গেলে কিন্তু আস্তে আস্তে সেটা একটা মাঝারি মাপের ঝড় বৃষ্টি তৈরি করতে পারে। সেটা যদি 2000 ছাড়িয়ে যায়, 2500 মধ্যে থাকে, সেটা মধ্যম ধরনের। এবং যদি সেটা 3000 চলে যায় বা 4000 চলে যায়, সেটা কিন্তু অতি তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনাকে সূচিত করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখে কিন্তু এই মাত্রাটা যথেষ্ট বেশি থাকছে। সেখানে 18 তারিখে রাত্রি 9টাতে দেখা যাচ্ছে 3000 জুল পার কেজি, যেটা আমি মেনশন করলাম দক্ষিণের জেলাগুলোতে কিন্তু হচ্ছে। অর্থাৎ 18 তারিখে কিন্তু রাতের দিকে বৃষ্টিটা আমরা পেতে পারি, যেটা তোমরা একটু আগেই বলছিলে যে রাতের দিকে বৃষ্টি হচ্ছে। এই কারণের জন্য কিন্তু আগামী দিনে একই প্যাটার্ন জারি থাকতে পারে। সর্বোপরি আমরা যদি 19 তারিখের দিকে তাকাই, 19 তারিখে কিন্তু পরিস্থিতি আরেকটু বদল ঘটছে। এমনিতে আমরা বলেছিলাম যে 19 তারিখের পর থেকে 24 তারিখ পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরার দক্ষিণ সমেত প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তার কারণটা হচ্ছে সেক্ষেত্রে আরো বিশাল পরিমাণ একটা ব্যাপার সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে ঢুকবে এবং পশ্চিমমুখী শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে তার সংঘাত হবে, যার জন্য কিন্তু 20 তারিখ থেকে লাগাতার একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। আমরা যদি একদমই 20 থেকে 23 তারিখ পর্যন্ত একটু স্টাডি করি, তাহলে দেখতে পাবো যে কিছু কিছু জায়গায়, বিশেষ করে 21 তারিখ এবং 22 তারিখে কিছু কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত পরিমাণ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে লাইটনিং স্ট্রাইক অর্থাৎ বজ্রপাত সেটাও কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে থাকবে। সেখানে বিশেষ করে আমি যদি উত্তরের জেলাগুলো, যেগুলো আসাম লাগোয়া জেলা, সেই জেলাগুলোতে বেশি সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং 22 তারিখে কিন্তু সম্ভাবনাটা আরো বেশি পরিমাণে তৈরি হচ্ছে। 22 তারিখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা অ্যাডভাইসারি জারি করেছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে, এবং আইএমডি দেখলাম আমাদের বলার 4-5 দিন পরে সাংবাদিক বৈঠক করেছে। পশ্চিমবঙ্গের যে আইএমডি দপ্তর আছে কলকাতার আলিপুরে, তারাও একই কথা বলেছে। আইএমডি আগরতলা থেকেও দেখলাম যে এই নিয়ে কথাবার্তা একটা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে কিন্তু হিট ওয়েভের মতন হয়তো পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যে কোনো সময় মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতেও পারে। এবং সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাবে না যে এখানেই হবে, কারণ মেঘের ডেনসিটির উপর নির্ভর করবে বৃষ্টিপাত কতটা হবে। এবং সেই সঙ্গে আমি যেটা বলবো যে যেহেতু আর্দ্রতাজনিত অস্বস্তি হবে, অর্থাৎ ঘরমাক্ত একটা পরিবেশ তৈরি হতে পারে, তাই অতি অবশ্যই রাজ্যবাসী, তোমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে বলতে চাই, আপনারা অতি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করবেন, হাইড্রেটেড থাকবেন এবং বেশিক্ষণ কোনো জায়গায় রোদে দাঁড়াবেন না বা বাইরে চেষ্টা করবেন কোনো শেডের তলায় চলে যেতে, কারণ তাপমাত্রাও যেহেতু যথেষ্টই ভালো পরিমাণে থাকছে, বেশি থাকছে। এবং সর্বোপরি মেঘাচ্ছন্ন পরিবেশও কিন্তু বজায় থাকতে পারে। অর্থাৎ সব মিলিয়ে মার্চ মাসের আগামী দিনগুলোতে ঠিক এইরকমই একটা পরিমণ্ডল কিন্তু লক্ষিত হবে। ফলে কোথাও যদি আপনি শুনে থাকেন যে হিট ওয়েভের মতন পরিস্থিতি হচ্ছে, অর্থাৎ 40 ডিগ্রি ছাড়িয়ে যাবে, সেটা আপনি জানবেন যে অরিজিনাল টেম্পারেচার নয়, সেটা হচ্ছে কিন্তু হিউমিডিটির জন্য ফিলস লাইক টেম্পারেচারটা যেতে পারে। এবং এই কারণের জন্য কিন্তু আপনাদেরকে আমি প্রত্যেকটা যে অ্যাডভাইসারি দিলাম, প্রত্যেকটা যে বিষয়বস্তু বললাম, সেগুলো একটু মাথায় রাখতে বলবো এবং অতি অবশ্যই সজাগ থাকবেন, সচেতন থাকবেন। বজ্রপাত যে জায়গাতে হতে পারে, বজ্রপাত যেহেতু সব জায়গাতে হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তাই বজ্রপাতের আওয়াজ পেলে সেই জায়গা থেকে সরে যাবেন। এবং কোনো জায়গায় বিশেষ করে দীর্ঘদিন বৃষ্টি হয়নি, গরমের মধ্যে যাই একটু বৃষ্টিতে ভিজি, এরকম মানসিকতা রাখলে কিন্তু হবে না, কারণ বজ্রপাত বলে কয়ে আসে না। তাই অবশ্যই ইনডোর থাকবেন, ভিতরে থাকবেন। বজ্রপাতের আওয়াজ পেলে সেই জায়গা থেকে সেফ শেল্টারে সরে আসবেন। কৃষক বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ফোরকাস্ট শুনছেন, তাদেরকে বলবো যে আপনারা কিন্তু অতি অবশ্যই কোনো শেডের মধ্যে থাকবেন। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলাকালীন মাঠে যাবেন না এবং অতি অবশ্যই বাড়ির যে সমস্ত গেজেটগুলি আছে সেগুলিকে কিন্তু প্লাগ থেকে খুলে দেবেন, কারণ বজ্রপাতের লাইটনিং স্ট্রাইকটা যথেষ্টই
বেশি পরিমাণ হতে পারে, কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্ত ভাবে, আমি বলছি না যে হবেই, বিক্ষিপ্ত ভাবে হেলস্ট্রম অর্থাৎ শিলাবৃষ্টিও হতে পারে। এবং সবটাই নির্ভর করছে মেঘ তৈরি হবে, তার পরবর্তী মুভমেন্ট এবং বায়ুপ্রবাহ যেটা ওই মেঘটিকে কিভাবে নিয়ে যাচ্ছে তার উপরে। সুতরাং এই হচ্ছে আপাতত আপডেট। আগামী আপডেটগুলো আমরা দিতে থাকবো ভ্যানগার্ড নিউজের পর্দায়, আপনারা সেটা অবশ্যই চোখ রাখবেন, এটুকুই আমার বলা। ধন্যবাদ। অর্থাৎ মরশুমের যে প্রথম বৃষ্টি আগামী কয়েকদিনও হালকা ছিটেফাটা বৃষ্টি থাকতে পারে, কিন্তু এই ছিটেফোঁটা বৃষ্টি বা গরমকে আরো বাড়াতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে। এ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।